নতুন বিয়ে করলাম আমি, আর এমন পাগলামি করছিস তুই? ওকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না আমার। ওর একটা দর্শন অনেক আমার জন্য। দোস্ত, তুই ঠিক আছিস তো? কেন? ভ্রু কুচকে বলে রোয়েন। এত রোমান্টিক হলি কবে, তাও আবার আমার সামনে এসে বলছিস? ভাই শোন, আমি রোমান্টিক হলে রুহির সামনে হব, তোর সামনে কেন হব? আমার তো এমন কোনো সমস্যা নেই। আরে যা বেটা, ফাজলামো করছিলাম। রোয়েন কিছু না বলে কাজে মন দেয়। আর কয়েকদিন পার হয়। সকাল থেকেই কেমন যেন লাগছে রুহির। লোকটাকে কাজে যেতেও দেয়নি, নিজের সাথেই রেখেছে। 3 মাস শুরু হলো সবে, শরীরটাও খারাপ। রুহিকে এমন অস্থির হতে দেখে রোয়েন ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। তাই ডাক্তারের সাথে যোগাযোগ করে নেয় ও। রুহিকে আজ যেতে হবে হাসপাতালে, কিন্তু রুহি যাবে না কোথাও না। রোয়েনকে ও বেরো হতে দেবে না। বড্ড ভয় লাগছে ওর। রোয়েন ওকে ফ্রেশ করিয়ে রেডি করাচ্ছে। রুহি বারবার বলছে আজ না, অন্য আরেকদিন। রোয়েন শুনেনি, জোর করে নিয়ে আসে হাসপাতালে। বাইরের একটা হাসপাতালে যাবে ওরা, ওদের কলোনির বাহিরের। রুহিকে হাসপাতালে নিয়ে আসতে ও বলল, পানি খাবো রোয়েন। আনতেই ভুলে গেছি জান, তুমি দাঁড়াও, নিয়ে আসছি আমি। ওকে, বাট সাবধানে প্লিজ। এখানে আছি, ভয় পাচ্ছ কেন? প্লিজ না, বাট সাবধানে যাবে। ওকে ডিয়ার। রোয়েন নেমে আসে। রুহি হঠাৎ কিছু বলার জন্য পিছনে ফিরেই জোরে চিৎকার করে। রোয়েন অনেকটা দূরে ছিটকে পড়ে। রুহি চিৎকার দিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে এলো রোয়েনের কাছে। গাড়িটা ঠিক দেখতে পায় রুহি, আর সেই মানুষটাকেও। কিন্তু রুহির সেদিকে কোনো খেয়ালই নেই। প্রিয় মানুষটার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রুহির চোখ জোড়া জলে ভরে যাচ্ছে। রোয়েনের পাশে এসে বসে পড়ে রুহি। ওর রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে বসে চিৎকার করে কাঁদতে থাকে রুহি। অনেকেই ওদের চারদিকে ভিড় করেছে, অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে, কিছু করছে না। রুহি রোয়েনের মাথাটা বুকে জড়িয়ে নিয়ে কাঁদছে। হঠাৎ কেউ যেন বলল, দ্রুত অ্যাডমিট করতে হবে, নয়তো বেশিক্ষণ বাঁচবে না। লোকটার কথায় রুহি বুকে জোরে জোরে ধুকফুক করতে থাকে। না, এই হতে দিবে না ও। কি করে বাঁচবে সে লোকটাকে ছাড়া? না না, কিছুতেই হতে দেবে না লোকটাকে। রুহি উঠে সবাইকে চিৎকার করে বলতে লাগলো, প্লিজ হেল্প করেন, আপনারা হেল্প করুন, আমার হাজবেন্ডকে প্লিজ বাঁচান। তখন কয়েকজন লোক স্ট্রেচার নিয়ে আসে। রোয়েনের স্ট্রেচারে শুয়ে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। রুহি ওদের পিছু পিছু আসে রোয়েনের সাথে। ওটিতে নেওয়ার আগে ওদের সামনে রোয়েনকে জড়িয়ে ধরে। ওর মুখে চুমু খায় গভীরভাবে। রুহির মুখেও রক্ত ভরে গেছে। রোয়েনকে ওটিতে ঢুকিয়ে ফেললো। রুহি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়েছে, বাচ্চাদের মতন কাঁদছে। একজন নার্স রুহিকে নিয়ে অনেকটা সময় ধরে লক্ষ্য করছে। সে এবার রুহিকে ধরে উঠিয়ে দাঁড় করায়। রুহির হেঁচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। মহিলা ওকে চেয়ারে বসায়। রুহি কেঁদেই যাচ্ছে। নার্স রুহির চোখ মুছে দিয়ে বলল, আপনার হাজবেন্ড উনি? আল্লাহর ওপর ভরসা রাখেন, ভালো হয়ে যাবেন। মাথায় খুব ব্লিডিং হচ্ছে ওর, কিছু হলে আমি বাঁচবো না। আমার বাচ্চার কি হবে? আপনার বাবু কার কাছে? 3 মাসের প্রেগনেন্ট আমি, তাই আজ এসেছিলাম চেক আপ করাতে। কিন্তু এ কি হয়ে গেল আমার সাথে? আবারও কাঁদতে শুরু করলো রুহি। নার্স রুহির জন্য হালকা খাবার আনতে বলল। আর রুহিকে নার্স আবারও বলল, আপনার এখন অনেক সাবধানে চলতে হবে, একদম স্ট্রেস নেওয়া যাবে না। আপনার হাজবেন্ড ভালো হয়ে যাবে। পারলে বাসায় কাউকে কল দিয়ে আসতে বলেন, এভাবে একা থাকা ঠিক হবে না আপনার। ওকে কল দিচ্ছি আমি। নার্স রুহির পাশে বসে আছে। রুহি রামিনকে কল দেয়। এদিকে রামিন বাইরে বের হওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল। রুহির কল দেখেও রিসিভ করে শার্ট পরতে থাকে। রুহির অনবরত কান্নায় রামিন কিছুই বুঝতে পারছে না, কিন্তু অজানা আতঙ্ক ওকে গ্রাস করেছে। রামিন শার্ট ছেড়ে বলল, রুহি কাম ডাউন, বলো কি হয়েছে, রোয়েন কই? ভাইয়া, ওর মাথায় প্রচুর ব্লিডিং হচ্ছে, গাড়ি ধাক্কা দিয়ে গেছে ওকে, প্লিজ আসুন জলদি। রুহির কথায় রামিন হতভম্ব। কি বলল রুহি এটা? রুহিন কেমন আছে কে জানে। রামিন বলল, কোন হাসপাতাল? পপুলার। রুহি কোথাও যেও না, এখানেই থাকো, আসছি। কান্নাকাটি করো না। রামিন কান্না করতে না বললেও ও নিজের চোখের পানি থামাতে পারে না। হাত দিয়ে চোখ মুছতে মুছতে মানিব্যাগটা পকেটে ঢুকায়।
আশফিনার রুমে আসে। রুহির সাথে কথাগুলো শুনছিল, তবে সব বুঝতে না পারলেও এতটা বুঝেছে যে খারাপ কিছু ঘটেছে। রামিনকে আশফিনা কিছু বলল না, কিন্তু ঠিকই ওর পিছনে ওর সিদ্ধান্ত নেয়। এদিকে শামীমকেও জানায় রুহি। রামিন হাসপাতালে আসার পরপরই আশফিনা চলে আসে। আশফিনাকে দেখে রামিন অবাক হলেও কিছু বলেনি। রুহিকে আশফিনা জড়িয়ে ধরেছে। রামিন এসে রুহির মাথায় হাত রেখে বলল, ও ভালো হয়ে যাবে রুহি, তোমার বাবুটার জন্য হলেও ওর কিছু হবে না। রুহি কিছু বলতে পারে না কান্নার দমকে। কিছু সময়ের মাঝেই সবাই চলে আসে। শামীম ও তার বউ, রেজওয়ান মাহবুব আর আনিলা। রুহিনের কয়েকটা বন্ধু এসেছে। সবাই রুহিকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে ডাক্তার এসে জানে খুব দ্রুত দুবাইক রক্তের ব্যবস্থা করতে। রামিন আর রুহিনের রক্তের গ্রুপ একই, তাই ও কোনো কিছু চিন্তা না করে রক্ত দিতে রাজি হয়, সাথে রেজওয়ান মাহবুবও। সন্ধ্যায় রুহিনের অপারেশন শেষ হয় আর ডাক্তার জানায় ও ভালো আছে। রুহি কিছুই খায়নি, নার্স যা আনিয়েছিল তা সেভাবেই পড়ে আছে। সবাই ওকে অনেকটা জোর করছিল, কিন্তু ও খাবে না কিছুই। রেজওয়ান মাহবুব বলল, রুহি, তুই বাসায় চলে যা মা, রামিনার আমি আছি। না, আমি কোথাও যাবো না, তোমরা যাও, আমি থাকবো ওর সাথে। ওকে আজ কেবিনে দিবে না মা, তুই কাল আসিস। বাবা, আমি কোথাও যাবো না, এখানেই থাকবো, প্লিজ জোর করো না তোমরা। সবাই জানে আর রুহিকে বলে কোনো লাভ নেই, তাই ওরা রুহিকে কেবিনে শুতে দিল, যেটাই রুহিনকে আনা হবে। রামিন বলল, আসবি না, তুমি থাকো ওর সাথে। আশফিনা রামিনের কথাকে পাত্তা না দিয়ে রুহিকে বলল, আমি থাকবো না তোর সাথে। রুহি আর আশফিনাকে রেখে ওরা চলে যেতে থাকে। রাতে রুহিকে নিয়ে কেবিনে আসে আশফিনা। আশফিনা ওকে খাওয়াই খুব জোর করে। রুহি খাবেই না, কিন্তু আশফিনা বারবার বলছিল না, বাচ্চাটার জন্য একটু হলেও খা, তুই না খেয়ে থাকলে বাবু সমস্যা হবে। রুহি একটু খেয়ে নেয়, কিন্তু সারা রাত ঘুমোতে পারেনি। রোহিনের রুটির সামনে হাঁটছিল সে। আশফিনা অনেক চেষ্টা করেও ওকে নিতে পারেনি কেবিনে। পরদিন সকালে রোহিনকে কেবিনে নিয়ে আসা হয় আর রোহিনের মাথায় ব্যান্ডেজ করা। রোহিনকে কেবিনের পেশেন্টের খাটটায় শোয়ানো হয়। কোনো হুঁশ নেই ওর, ভিতর থেকে ঘুমানোর আওয়াজ আসছে। রুহি রোহিনের কাছে এসে ওর মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে। রামিনের শামীমও চলে এসেছে। শামীম খাবারের টিফিন ক্যারিয়ার এনে ছোট্ট টেবিলটার উপর রাখলো। রামিন রোহিনের কাছে এসে দাঁড়ায়, না চাইতেও ফুপিয়ে ওঠে ও। রোহন, কেমন লাগছে তোর? কষ্ট হচ্ছে খুব? রোহিন কিছু আর বলতে পারে না, কিন্তু চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে রোহিনের। ওর নাক ফুলে ওঠে, নাকের ভিতর পাইপ ঢুকানো। রামিন রোহিনের চোখ মুছে সোফায় এসে বসে। আশফিনা একবার দেখে নেয় তার লোকটাকে, রুহির সাথে কিছু কথা বলে। রামিন আশফিনাকে একটা প্যাকেট দিয়ে বিকেলে চলে গেল। এরই মাঝে রোহিন একবার চোখ খুলেছিল। খুব ধীরে কথা বলেছে তুই একটা, তবে সেটা না বুঝার মধ্যেই সীমাবদ্ধ। রুহি রোহিনের পাশে বসে আছে। রাত 12টা। আশফিনার গোছলে গেল। রুহি রোহিনের গালে হাত রেখে বলল, খাবে কিছু? হুম, কেমন আছো? ভালো, কিভাবে থাকবো বলো? রোহিন কিছু না বলে হাত বাড়িয়ে আস্তে করে রুহির পেটের উপর হাত রাখে। রুহি দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রোহিনের পেট হাত রেখে ধীরভাবে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবা, আই লাভ ইউ টু জান। রোহিন চোখ বুজে একটু হাসলো। আর একটা দিন পেরিয়ে গেছে। সেদিন শামীম রোহিনকে দেখতে আসে। রোহিন ঘুমিয়ে যাওয়ার পর শামীম রুহিকে বলেছিল, ভাইয়া, লোকটাকে আমি দেখেছিলাম। কোন লোক রুহি? আমরা বাঁচিয়েছিলাম যাকে, সেই লোকটাই ওকে অ্যাক্সিডেন্ট করেছে। তুমি দেখেছো তাকে? জি ভাইয়া, পরিষ্কার মনে আছে, তাকে আমি দেখেছি আগেও। এর আগেও দুবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের। তবে এখন আমি নিশ্চিত কাজটা সে করেছে, আর কেউ না। শামীম চিন্তায় পড়ে যায়। রুহি আবারও বলল, একটা কাজ করবেন ভাইয়া? চোখ ছলছল করছিল রুহির। কি রুহি, বলো। লোকটার নাম জয়, তার সব ইনফরমেশন আমার চাই, ঠিকানা সহ। লোক লাগাচ্ছি আমি। দুদিন পর শামীম জয়ের খবর দেয় রুহিকে। রুহি ঠিক করে ও যাবে জানোয়ারটার কাছে। রোহিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে শামীমকে রেখে যায় রুহি। ও বেরিয়ে পড়ে জয়ের ঘরের উদ্দেশ্যে। রুহি 8 ঘন্টার মাঝে জয়ের ঘর পেয়ে যায়। ভিতরে ঢুকে চিৎকার করতে থাকে রুহি। জয় শেখর, জয় শেখর, কই আপনি? জলদি নিচে নামুন। রুহির কথাগুলো শুনে বেশ অবাক হয়ে যায়। রুম থেকে বেরিয়ে নিচে তাকায় ও। রুহিকে দেখে নিচে নেমে আসে। রুহি তেড়ে এলো ওর দিকে, তারপর বলল, আপনার সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে মারার চেষ্টা করার? মানে কি করছি আমি? রুহি এবার সজোরে চর বসায় জয়ের গালে, তারপর বলল, প্রমাণ নিয়ে এসছি। অ্যাক্সিডেন্টের সময় আপনাকে ঠিকই দেখেছিলাম আমি। এতটা জানোয়ার কি করে হন আপনি? কিভাবে পারলেন?
আমার হাজবেন্ডকে অ্যাক্সিডেন্ট করতে, এটা জানার পরেও যে আমি প্রেগনেন্ট। ভুল করিনি আমি, তোমরা আমাকে ধোকা দিয়েছো, সেটা প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আপনি আমাকে চেনেন না, আর না আমি আপনাকে চিনি। সেদিন আপনাকে বাঁচালাম আর আজ বলছেন ধোকা দিয়েছি আমরা আপনাকে। আপনি মানুষ না অন্য কিছু? ধোকা দিয়েছো, ভালোবেসে ধোকা ছাড়া কিছু পাইনি আমি। তোমাকে ভালোবেসেছিলাম আমি, কিন্তু তুমি ধোকা দিয়েছো আমাকে। একটা মানুষকে আপনি দেখেই ভালোবেসে ফেললেন, তার সম্পর্কে জানার চেষ্টাও করেননি যে সে কে। সে তো ম্যারিডও হতে পারে, অন্যের যৌবনের সাথে সে আগেও জড়িয়ে যেতে পারে। আমি কি আপনাকে ভালোবাসার কথা বলেছি, নাকি বিয়ের আগে আমার সাথে আপনার সম্পর্ক ছিল? কোনো কিছুই ছিল না আমাদের মাঝে। তাহলে সেটা ধোকা কিভাবে হলো? না আপনাদের মতো ছেলেরা না ভালোবাসার যোগ্য না, কাউকেই ভালোবাসতে পারেন না আপনারা। জানোয়ার আপনি। আমার হাজবেন্ডের যদি কিছু হয় আপনাকে ছাড়বো না, আমি কেস করবো আপনার নামে। আমার সন্তানের অভিশাপ থেকেও বাঁচতে পারবেন না আপনি। বিজলি বেগম সব শুনে এগিয়ে গেলেন ওদের কাছে। বিজলি বেগমকে রুখে রুহির চোখ অন্যদিকে ঘুরে নেয়, কারণ ওর কারো প্রতি এখন সম্মান আসছে না। এই নারী হয়তো এই লোকটার মতোই জঘন্য প্রকৃতির। রুহির চোখ বেয়ে অনবরত অশ্রু গড়াচ্ছে, তা বিজলি বেগমের চোখ এড়ালো না। নাতিকে এক পলক দেখে রুহির দিকে তাকানোনি, তারপর বললেন, তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, পানি খাবে? এবার এক ফোঁটা পানিও আমার জন্য বিষ হয়ে যাবে। জয়ের দিকে ঘৃণা ভরা চাহনি দিয়ে বলল রুহি। বিজলি বেগম বললেন, আমি জয়ের দাদি। আমার নাতি এমন কি করেছে যে তুমি এত রেগে আছো? বলতে পারো আমায়? আপনার নাতিকেই জিজ্ঞেস করুন কি করেছে সে। জয় অন্যদিকে চেয়ে আছে, ওর চোখ জোড়া লাল বর্ণ ধারণ করেছে। বিজলি বেগম জয়ের দিকে তাকান, কিন্তু জয় কিছু বলছে না। রুহি বলল, উনি হয়তো বলতে পারবে না, এর চেয়ে ভালো আমিই বলে দিই। উনি আমার হাজবেন্ডকে প্রাণে মারতে চেয়েছে, এটা জানার পরেও যে আমি মা হতে যাচ্ছি। আপনার নাতির মতে তার সাথে ধোকা হয়েছে, যেখানে ওনাকে আমি চিনতামই না। আপনার নাতির কারণে আমার হাজবেন্ড হসপিটালের বিছানায় শুয়ে আছে, দু ব্যাগ রক্ত লেগেছে, মাথা বেয়ে অনেক রক্ত ঝরেছে। আজ যদি ওনার কিছু হতো, আমার বাচ্চা জন্মের আগে এতিম হয়ে যেত। আর আমার কি হতো একটু ভেবে দেখুন, কই যেতাম আমি? উনিও তো এতিম। উনি কি বোঝে না মা বাবা ছাড়া বেঁচে থাকা কত কঠিন? আর যদি আমার হাজবেন্ডের কিছু হয়ে যায়, ওনার জীবন অভিশপ্ত করে দিব আমি। ওনাকে আমি বাঁচতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার হাজবেন্ডকে তাকে মাফ করে। উনি যা করেছেন সেটার প্রায়শ্চিত্ত ওনাকে করতেই হবে। আমি চললাম। কথাগুলো রেগে বলে রুহি বেরিয়ে গেল। এদিকে বিজলি বেগম রুহির কথাগুলো শুনে জমে গেছেন। এটা কিভাবে সম্ভব? তার জয় তো এমন না, জয় তো খুব বুদ্ধিমান ছেলে। জয় কিভাবে করলো এই কাজ? বিজলি বেগম নাতিকে দেখছেন সন্দেহের চোখে, আতঙ্কের চোখে। তারপরও নিজের মনকে শান্তি দেওয়ার জন্য বললেন, জয়, ওই মেয়ে যা বলছে সব সত্যি? নিশ্চুপ জয় কিছুই বলছে না। বিজলি বেগম চেঁচিয়ে উঠলেন, বলিস না কেন জয়? কথাগুলো সত্যি? তুই কি কাজটা করেছিস বল। ইয়েস, আমি। কথাগুলো বলে দাদির দিকে তাকাতেই বিজলি বেগম সজোরে চট দিলেন নাতিকে। উনি বলতে লাগলেন, আশা করিনি এমনটা। তোকে কখনো মা বাবার অভাব পূরণ হতে দেইনি। যাওয়ার আগেই সব তোর হাতের নাগালে এনে দিয়েছি। ভেবেছিলাম আমার নাতি হীরা, কখনো অন্যায় করতে পারে না, কিন্তু তুই এত বড় পশু সেটা আজ জানলাম। তোকে ঘর থেকে বের করব না, আবার আমার চোখের সামনে কোনো ক্রিমিনালকে সহ্য করতে পারবো না। আমার সামনে আসলে মনে করবি তোর দাদি মারা গেছে তোর জন্য। ওই লোক তোকে মাফ করলেও আমার থেকে মাফ পাবি না কখনো। কথাগুলো বলে দুর্বল পায়ে হেঁটে যেতে থাকেন তিনি। বিজলি বেগম জয় কিছু বলতে পারে না, থামাতে পারবে না সে দাদিকে। কোনো মুখে থামাবে সে? আর ওর কর্মফল ভারী হয়ে পড়েছে ওর ওপর। এদিকে রুহি এসে দেখলো শামীম এখনো বসে আছে, রোয়েন ঘুমাচ্ছে। রুহি ফিসফিসিয়ে বলল, উঠেছিল? না রুহি, কথা হলো? হ্যাঁ। তোমার কোনো ক্ষতি করতে যায়নি তো? না ভাইয়া, আজ তার হাত পা বাঁধা পাপের জালে, কিছু করতেই পারবে না। শামীম কিছু বলল না। রুহি ফ্রেশ হতে চলে গেল। শামীম আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল। রুহি রোয়েনের মাথার কাছে বসে আছে, রোয়েনের গালে হাত বুলাচ্ছে। হঠাৎ চোখ খুলে রোয়েন মৃদু হাসে। রুহি মুখ নামিয়ে ওর কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি। অনেক ভালোবাসি। রুহি, খুব খিদে পেয়েছে।
তুমি শো, আমি খাবার রেডি করে আছি। সরে এসে বাটিতে স্যুপ আর মগে গরম দুধ ঢেলে রোয়েনের কাছে এসে বসে। রোয়েন বলল, কিছু খাওনি কেন? খেয়েছি আমি, তুমিও খাও। রুহি, তুমি তোমাকে যতটুকু চেনো তার থেকে বেশি আমি চিনি। আর আমার বাচ্চাটাও বলেছে ও সারাদিন কিছু খায়নি। তুমি খাও, পরে খেয়ে নিবো আমি। রোয়েন আর কিছু বলে না। রুহি ওকে খাইয়ে দেয়, রুহি নিজেও খেয়ে নেয়। এদিকে রামিন ঘরে ফিরে আসে। রাতে রোয়েনের সাথে দেখা করে ঘরে ফিরে এসেছে। আশফিনা রোয়েনের কথা জানতে চাইছে কিন্তু জিজ্ঞেস করতে পারছে না। রামিন খেয়াল করলো আশফিনা ঘুরঘুর করছে, কিছুটা অস্থির হয়ে আছে। রামিন বুঝতে পেরে বলল, রুহিন ঠিক আছে? রুহি বেশ খেয়াল রাখছো ওর। আশফিনা শুনে কিছুটা খুশিও হলো না। না শোনার ভঙ্গি করে চুল আঁচড়াতে থাকে। রামি শার্ট পাল্টে একটা সাদা গেঞ্জি পরে আশফিনার দিকে তাকিয়ে খাটে এসে বালিশে মাথা রেখে চোখ বোঝে বেশ ক্লান্ত। আশফিনা চুল খোপা করে দেখলে রামিন ঘুম। ও আস্তে করে রামিনের পাশে শুয়ে পড়ে, রামিনের দু হাত ওর মুখের ওপর। আশফিনা সাহস করে রামিনের বুকে হাত রেখে ঘুমাতে চেষ্টা করে। হঠাৎ কেন যেন মনে হলো রামিন নড়ে উঠেছে। আশফিনার ব্যাপারটা বোঝার পর সরে যাওয়ার আগে রামিন একদম জড়িয়ে নেয় আশফিনাকে। আশফিনা চোখ বড় বড় করে রামিনকে দেখছে। রামিন তো দুষ্টু হেসে বলল, চুরি করে ভালোবাসা দেখানো হচ্ছে? একদম না, ছাড়েন আমাকে। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তোমার মস্তিষ্কে একটা কিসের আক্রমণ ঘটেছে। সেটা যখনই তোমার মাথায় কামড় দেয় তখনই তোমার তালবাহানাগুলো শুরু হয়ে যায়। ব্যাপার না, আমার ভালোই লাগে বউকে জোর করে আদর করে। তবে জানে মন, বেশি দিন সইবে না এমন। না হলে আমাদের বংশবিস্তার কি করে হবে বলো? ছি, জঘন্য চিন্তাধারা। সেটা জন্মগত, বলে কি লাভ বলো? তার চেয়ে তুমি এই চিন্তাধারা ইউজড টু হয়ে যাও, নয়তো একটু কষ্ট করতে হবে। আমাকে সহ্য করা আবার বেশ কঠিন বলে কথা। সরে যান, দম আটকে আসছে। আপনার নোংরা কথাবার্তা নিজের কাছেই রাখুন, ঘুমোতে দিন। তা কি হয়? নোংরা কথা তোমাকে বলবো না তো কাকে বলবো? তানজুম ভাবিকে? সেটা বিশ্রী দেখা যাবে, তাই না? ছি, তোমার সিটাও না, উফ, হৃদয় কেড়ে নেয়। ঠিক দেবদাস ঐশ্বরিয়া ইটস কথাটার মতো। আশফিনা মুখ বাঁকিয়ে অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। রামিন এবার আশফিনার মুখটা নিজের দিকে ফিরিয়ে নেয়। আশফিনা মাথা শক্ত করে রেখেছে, রামিনের সেদিকে কোনো খেয়াল নেই। আশফিনা কপালে ঠোঁট ছুঁয়ে ওর ঠোঁটের কাছে আসতেই আশফিনা চলে ধাক্কা দিল রামিনের বুকে। কিন্তু রামিন আরও জোরে ওকে জড়িয়ে ধরে আর ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। ঘন ঘন চুমু খাচ্ছে আশফিনার গলায়। আশফিনা অনবরত ধাক্কা দিয়ে সরাতে চাইছে রামিনকে, কিন্তু রামিনের হাত দুটো ওর পিঠের উপর শক্ত হতে থাকে। এভাবেই অনেকটা সময় কেটে যায়। রামি সেভাবেই এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রোয়েন আর রুহি একে একে 15 দিন কাটিয়ে দেয় হাসপাতালে। রোয়েন এখন কিছুটা সুস্থ, মাথার ব্যান্ডেজও খোলা হবে আজ। এরপরই ঘরে যাবে ওরা। রামিনার শামীম চলে এসেছে। রোয়েনের ব্যান্ডেজ খোলা হলো, কপালের ডান সাইডে সেলাইয়ের দাগ ফুটে উঠেছে। নার্স চলে গেলে ওরা সকল বিল পে করে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রুহি আর রোয়েন ঘরে ফিরে আসে। রোয়েনকে গোসল করিয়েছে ও, তবে মাথায় পানি দেয়নি। গোসল করিয়ে রোয়েনের কাপড় পাল্টে দেয়। রোয়েনকে খাইয়ে দিয়েও অল্প করে খেয়ে নেয় ধমক শুনে। খাবার সেরে রুহি রোয়েনের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। রোয়েন এক হাত দিয়ে রুহির কপালের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রুহির মুখে স্নিগ্ধ হাসি। কতদিন পর ও এইভাবে লোকটার বুকে শুয়েছে ও। রোয়েন রুহিকে আচমকা সরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়, তবে কিছু করছে না। দুজনের চোখে নেশাযুক্ত চাহনি। রুহি হঠাৎ এগিয়ে এসে রোহেনের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। রুহি দীর্ঘ একটা ঘনিষ্ঠ চুম্বনের পর সরে আসে ওরা। রাতে আনিলা, রেজওয়ান, শামীম, ওর বউ আর ওর মেয়ে আর রামিন আশফিনাকে দেখতে আসে রোয়েনকে। আনিলা অনেক কিছু রান্না করে এনেছেন ওর জন্য। সবাই একসাথে নাস্তা করে আর বেশ কিছুক্ষণ গল্প করে। যে যার ঘরে চলে গেল। তারপর পরদিন রোয়েন আর রুহি নিজের রুমে বাবুর 3 মাসের ছবি ক্যামেরায় বন্দি করে। এগুলো হলো স্মৃতি। বাবুকে দেখানো যাবে কতটা ভালোবেসে তার বাবাই আর তার মা। আর কয়েকটা দিন পার হতে থাকে। রুহি খুব খেয়াল রাখে রোয়েনের। বের হতেই ভুলে গেছে মেয়েটা, তবে মাঝে মাঝে দুজনে একসাথে হাঁটতে বের হয়।
সপ্তাহখানেক যেতেই কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয় রোহেন। নিজের আগের রূপ ধারণ করে বেরিয়ে পড়ে। অফিসে আসতে দেখে সবাই ভীষণ খুশি। লিডারকে কতদিন পর দেখছে ওরা। রোহিন সবার সাথে হালকা কথা বলে কেবিনে চলে আসে। রামিন এসে জড়িয়ে ধরে রোহিনকে। হয়েছে, কেমন আছিস? ভালো। তোর কি খবর? এই তো বেশ ভালো। রুহি খুব খেয়াল রেখেছে তোর। তোরও তো আসবি না আছে। কথাটা বলে নিজের আসনে বসে রোহেন। রামিনের মুখে হাসি চলে গেল। রোহেন আবারও বলল, ভুল বললাম? না, তা কেন? কাল জুয়েলের সাথে কথা হয়েছিল। ওরা বলেছে আমি বিয়ে করলাম, রুহি প্রেগনেন্ট হলো, ওদের ট্রিট দেয়নি। তো তুই কি বললি? বললাম তোর শরীর ভালো না, ওরা কিভাবে ট্রিট চায় এখন? তা কি করবি ভেবেছিস কিছু? 5 দিন পর রুহির মামি ফিরবে দুবাই থেকে, আর আমার এক কাজিন আর তার ওয়াইফ আসবে। ওরা আসার পরেই না হয় পার্টি দেবো, ওদের জানিয়ে দিস। ওকে বস। ঘরে ফিরে রুহির কপালে ঠোঁট ছুঁয়ে দেয় রোয়েন। ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে রুহি। হাত দুটো দুদিকে ছড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরে ওয়েলকাম জানায় রুহি। রোয়েন আষ্টে রুহিকে জড়িয়ে ধরে ওর মাথার এক কোণায় চুমু খায়। রুহি সরে এসে বলল, কেমন গেল সারাদিন? ভালো। তুমি কি করলে সারাদিন? ঘরে ঢুকতে ঢুকতে বলতে থাকে রোয়েন। প্রিয় মানুষটির গলা জড়িয়ে রুহি বলতে শুরু করলো, সকালে একটু ঘুমিয়েছিলাম তুমি যাওয়ার পর, তারপর উঠে নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ পড়লাম। আশফিনা কল করেছিল, ওর সাথে কথা বললাম। খেয়েছিলাম তবে বেশি খেতে পারিনি। আর বিকেলে টেলিভিশন দেখে আবার নামাজ পড়তে গেলাম। তারপর এখন কি করছিলে? বলা যাবে না, সিক্রেট। ওরা রুমে চলে এলো। রুহি এখনো দুহাতে রোয়েনের গলা জড়িয়ে ধরে আছে। রোয়েন ঠোঁট এগিয়ে রুহির দুগালে চুমু খেতে খেতে বলল, তোমার আর আমার মাঝে সিক্রেট কি? আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করছি। রোয়েন থেকে একটু সরে এসে বলল রুহি। রোয়েন হেসে ওয়াশরুমে চলে গেল। রুহি আলমারি থেকে রোয়েনের কাপড় চোপড় বের করে খাবার গরম করতে চলে যায়। আজ রুহি ঝালের পাশাপাশি মিষ্টি দই বানিয়েছে। রামিলাও অবশ্য সাহায্য করেছে। মেয়েটা বেশ পছন্দ করে রুহিকে। রুহির আশেপাশে থাকে রোয়েনের অনুপস্থিতিতে। রুহিরও বেশ ভালোই লাগে রামিলাকে। বোনের মতন মেয়েটা। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে কাপড় পাল্টে নেয় রোয়েন। রুহি আর রামিলার টেবিলের খাবার সাজালো। রোয়েন ডাইনিং রুমে এসে দেখলো ওর প্রিয় অনেক কিছুই রান্না হয়েছে। আর দই দেখে বেশ অবাক সে। রোয়েন একটু রেগে বলল, বাইরে গিয়েছিলে? দই খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে বললেই পারতে। এই অবস্থায় বাইরে গেলে কেন? রুহি কিছু বলতে গেলে রোয়েন বলল, যা খেয়ে শুয়ে পড়ো। রুহি রুমে চলে গেল। রোয়েন আবার বলল, বাইরে গিয়েছিলে কেন? আমাকে বলতে পারতা। একটু বেশিই বোঝো, এত অ্যাডভান্স ভাবো কেন? খেয়ে দেখো বাইরের নাকি। ঘর বানিয়েছো? রুহির দিকে তাকাতে তাকাতে টেবিলে বসে পড়লো। খাবার খাওয়ার পর রুহি বাটিতে দই দিল একটু। রোয়েন খেয়ে অবাক। রুহির দিকে তাকায়ও। রুহি মাথা অন্যদিকে ঘুরিয়ে খেতে বসে এবং অল্প একটু খেয়ে রুমে চলে যায়। রোয়েন খাবার শেষ করে রুমে এসে দেখে রুহি নেই। রোয়েন খেয়াল করলো বারান্দার দরজা চাপানো। রোয়েন রুম থেকে বলল, রুহি বারান্দায় আছো? কথা বলবি না আমার সাথে। রুহি তুই তো করে করছো কেন? তোমার হাজবেন্ড আমি। শ্রদ্ধেয় হাজবেন্ড, দয়া করে চুপ থাকুন। আচ্ছা রুমে চলে এসো জলদি। হালকা হেসে খাটে বসে ল্যাপটপে কাজ করতে থাকে রোয়েন। আজ বেশ ক্লান্ত লাগছে রোয়েনের, তাই কাজের এক পর্যায়ে ঘুম চলে আসে রোয়েনের। রাত 12টা বেজে 5 মিনিট। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে রোয়েনের। চোখ খুলে তাকিয়ে দেখলো রুম একদম ঠান্ডা হয়ে আছে। এয়ার কুলারের বাতাসে রুম আবছা অন্ধকার। পাশে রুহিকে না পেয়ে অবাক হয় রোয়েন। বাথরুমের লাইট অফ। রুহিকে কল দিতে গিয়ে দেখলেও খেয়াল করলো যে পাশের ছোট টি টেবিলে ফোন বাজছে রুহির। রোয়েন আতঙ্ক অনুভব করে। রুম থেকে বেরিয়ে খুঁজতে থাকে রুহিকে। সারা বাড়িতে না পেয়ে শেষমেশ ছাদে আসতে হয় ওকে। ছাদের মাঝে চাঁদের আলো পড়ছে আর একটা হলুদ পরি সেজে রোয়েনের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। রোয়েন কি বলবে ভেবে পাচ্ছে না। ছাদে ঢুকে রুহির পাশে এসে দাঁড়ায়। মন ভরে দেখতে থাকে তার মায়াবতীকে। মাথায় হলুদ ফুলের মুকুট, 2 হাতে হলুদ ফুলের চুড়ি, কানে হলুদ ফুলের কানের দুল, গলায় হলুদ ফুলের 2টো মালা। রুহির হলুদ পরনের হলুদ শাড়ির আঁচলটা
আঁচলের কোণে সাদা কোমর দেখতে পায় রোয়েন। কোমরটাকে আরো সৌন্দর্য করে তুলেছে হলুদ ফুলের বিছাপ, একদম ছাদের খসখসে মাটি স্পর্শ করেছে। রুহিকে পুরো দেখে নেয় রোয়েন। মুখে কোনো মেকআপ নেই, একমাত্র কাজল ছাড়া। রোয়েন যেন নতুন করে রুহির নেশায় আবদ্ধ হয়ে পড়েছে। রুহির শরীর থেকে নেশা জানানো ফুলের ঘ্রাণ ভেসে আসছে। রোয়েন আর না পেরে রুহির কাঁধে হাত রাখে এগিয়ে আসে ওর কাছে। তারপর রুহির কপালের এক কোণে চুমু খায়, কিন্তু রুহি কিছু বলছে না। রোয়েন সরে না এসে বলল, রুহি, মাফ করে দাও প্লিজ। রুহি কিছু বলছে না। রোয়েনের ভালো লাগছে না। রোয়েন আবার বলল, রুহি, তোমার চুপ থাকাটা আমার জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। প্লিজ কিছু বলো। তোমার জন্য চিন্তা হয় বলেই এমন করেছি, রাগ করে থেকো না। রুহি এখনো চুপ। রোয়েন এবার রুহিকে নিচের দিকে ফিরিয়ে নেয়, তারপর ওর গাল ছুঁয়ে বলল, রুহি, তুমি জানো তোমাকে আমি এক নজর না দেখে থাকতে পারি না। তো ইচ্ছে হয় সব সময় তোমাকে সামনে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা দেখি। তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না। আমি চাই দুজন একসাথে বৃদ্ধ হব এবং আগামী 60 বছর একসাথে যোচনা বিলাস করব। আমি, তুমি আর আমাদের ভালোবাসা। আমি চাই তুমি সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমার হাসি আমাকে প্রতিনিয়ত নতুন জীবন দেয়। আমি হাসতে শিখি তোমার হাসিতে। এই হাসিটা সারা জীবন চাই তোমার চেহারায়। একটা প্রমিস করি আজ, বেস্ট স্বামী আর বেস্ট বাবা হয়ে দেখাবো, যেন কখনো কমপ্লেইন করার সুযোগ না পাও। রুহি কান্না করে দেয়। রোয়েন বলল, কি হলো, কাঁদছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি রোয়েন। আপনার পছন্দের জন্য সব করতে খুব ভালো লাগে আমার, কারণ তুমি খুশি থাকলে আমি খুশি, আর আমার খুশির কারণে আমাদের বাবুটাও খুশি হয়। আমি জানি এখন বের হলে রাগ করবে তুমি, তাই বানিয়েছিলাম দইটা। আমি খুব বোকা রুহি, অকারণেই বকে দিয়েছে। দুজনেই চুপ। হঠাৎ রোয়েন বলল, হলুদ পরি লাগছো। থ্যাংক ইউ। কই পেলে এই ড্রেস আর গয়না? অনলাইন থেকে অর্ডার করলাম। তাই গেট আপ কি আমার জন্য? তো কার জন্য হবে? রোয়েন রুহির কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর বলতে থাকে, কিন্তু এখন যে নিজেকে সংযত রাখতে হবে আমার, কি করি বলো তো? জানি না। লজ্জামাখা হাসি দেয়। আমি বলছি। রুহিকে কোলে তুলে নেয় রোয়েন। তারপর ছাদ থেকে নেমে রুমে চলে আসে। রুহিকে খাটে শুয়ে দিয়ে ওর গয়নাগুলো খুলতে শুরু করে। রুহি উঠে বসে রোয়েনের দুগালে চুমু খেয়ে আবার শুয়ে পড়ে। রুহির কোমরের বিছাটা সবশেষে খুলে রোয়েন। রুহির চোখ বন্ধ হয়ে আসে রোয়েনের ছোঁয়ায়। রুহির ওপর শুয়ে ওর ঠোঁট জোড়া শুষে নিতে থাকে নিজের সাথে। শক্ত করে জড়িয়ে ধরে রোয়েন। রুহির গলায় পেটে চুমু খেয়ে রুহিকে বুকে টেনে নেয় রোয়েন। এদিকে রামিনার আশফিনার বিয়ের 1 মাস 10 দিন পূরণ হলো, কিন্তু বউয়ের মন এখনো ঠিক হচ্ছে না। আর কত এই বিচ্ছেদ সহ্য করবে রামিন, আর কত আশফিনার কাছ থেকে দূরে থাকবে ও। কথাগুলো ভাবতে ভাবতে ডাইনিং টেবিলে বসে থাকা আশফিনার দিকে তাকায় রামিন। আশফিনা এক মনে নাস্তা খেয়ে যাচ্ছে। রামিন তার ছেলের হাসি এসে অল্প একটু খেয়ে চলে যায়। রামিন উঠে যেতে আশফিনা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ বড় ভাবি বলল, আশু, বাবুকে টিকা দিতে হবে, যাবে তুমি? হ্যাঁ ভাবি, যাব। আর আসার সময় শপিংও করে আনবো। রুহি কফি নিয়ে দাঁড়িয়ে আছে রোয়েনের সামনে। চুল আছড়ে রুহিকে কাছে টেনে নেয়, তারপর নিচের বসে পেটে অনবরত চুমু খেতে থাকে। রুহির ঠোঁটে ফুটে উঠে সন্তুষ্টির হাসি। রোয়েন বলল, বাবা যাচ্ছি, মায়ের খেয়াল রাখিস। তুমিও তোমার খেয়াল রাখবে, আর ঠিক মতো খাবার খাবে। রোয়েনকে উঠাতে উঠাতে বলল রুহি। তারপর নিজের স্টাইলে কফি খেয়ে বেরিয়ে যায় অফিসের পানে। রামিন চুপচাপ মন খারাপ করে বসে আছে দেখে রোয়েন ভ্রু কুচকায়। হলো কি তোর? 1 মাস 10 দিন হলো আমাদের বিয়ের। আশফিনা ঠিক মতো কথা বলছে না। কিন্তু কেন, কি হয়েছে? এখন তো সব ঠিক হয়েছে, রাইট? ঠিক হয়েও হয়নি রোয়েন। আশফিনা নিজের বাবাকে মেরেছে বলে আমাকে বিয়ে করতে চায়নি। ও নাকি আমার যোগ্য না। আর এগুলো আজ বলছিস? ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হবে, কিন্তু হয় নাই। একটু সময় দে, বোঝানোর চেষ্টা কর, বুঝে যাবে ও বুদ্ধিমতী। আচ্ছা। কাজ শেষে রামিন ঘরে ফিরে আসে। আশফিনার রুমে বসে ম্যাগাজিন পড়ছে, পরনে লাল একটা শাড়ি। রামিন ঘরে ঢুকে আশফিনাকে দেখে বলল, খেয়েছো? আচ্ছা, ফ্রেশ হচ্ছে আমি। রামিন কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আশফিনা শুনতে পায় ঝর্ণার শব্দ। হঠাৎ রামিন ডেকে উঠে, তোয়ালেটা দাও তো। নিয়ে যান নাই কেন? ভুলে গেছি।
তুমি দিলে কি মহাভারত অশুদ্ধ হবে? আশফিনের গাল বেঁকিয়ে তোয়ালে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, টয়লেট নিন। ওকে, দরজা খুলছি, ভিতরে তাকাবে না কিন্তু। হুঁ, আপনার মতো নাকি? আমার মতো কি? যথেষ্ট লজ্জা আছে আমার। আপনার আবার লজ্জা? দরজা খুলুন নাকি চলে যাব? ইনা, খুলছি। রামিন দরজা খুলে আশফিনের তোয়ালে এগিয়ে দেয়। রামিন তোয়ালে না ধরে আশফিনের হাত চেপে ধরে এক টানে ভিতরে ঢুকিয়ে নেয়। আশফিনাও রামিনের সাথে ভিজছে, দুজনেই কাক ভেজা। আশফিনা এতক্ষণ ঘুরে থাকলেও হুশ আসে ওর। কি করলেন? কি করলাম? আমাকে ভিজালেন কেন? দুজন একসাথে গোসল করবো বলে।